আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার্স ইনে। এই অনুষ্ঠানে আমরা মেইনলি আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন ব্যারিস্টার নুসরাত খান। তিনি কেবল ব্যারিস্টারই নন, তিনি ব্যারিস্টার তৈরি করেন। অর্থাৎ লন্ডন ইউনিভার্সিটি এক্সটার্নাল প্রোগ্রামের কয়েকটা সেন্টার বাংলাদেশে অ্যাপ্রুভ রয়েছে। এর মধ্যে ওয়ান অফ দ্য সেন্টার্স হচ্ছে BSL, ব্রিটিশ স্কুল অফ ল। তিনি সেই ব্রিটিশ স্কুল অফ লয়ের ভাইস প্রিন্সিপাল। তাছাড়া তার আরেকটা পিতৃ পরিচয় রয়েছে, তিনি হচ্ছেন জনাব নূর মোহাম্মদ খান, যিনি 1979-এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যাবিনেটের LGRD মন্ত্রী ছিলেন, এমনকি বিচারপতি আব্দুস সত্তার ক্যাবিনেটেরও মন্ত্রী ছিলেন। ব্যারিস্টার নুসরাত খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, অ্যান্ড ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে আমরা একজন স্টুডেন্ট রেখেছি, আমরা পরিচয় করে দিচ্ছি। সে ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়ছে, হবু ব্যারিস্টার যাকে আমি বলি। তার নাম হচ্ছে নাশরা চৌধুরী। সে আপনারও ছাত্র। তার বাদ বাকি পরিচয় আমরা তার মুখ থেকেই শুনব। নাশরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। নুসরাত খান, জি, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সংক্ষেপে যদি একটু বলেন। প্রথমে আসসালামু আলাইকুম, এন্ড আনোয়ার সাহেব, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যাজ আ গেস্ট আপনার এই অনুষ্ঠানে। আপনার এই অনুষ্ঠানটা অনেক সুন্দর একটি অনুষ্ঠান, আইন বিষয়ক অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের স্ক্রিনের পিছে যে ভাইরা কাজ করছে, এত সুন্দর একটি প্রোগ্রাম বাংলাদেশের অডিয়েন্সের সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমার স্কুলিং হয়েছে স্কলাস্টিকায়। আমি স্কলাস্টিকা থেকে পড়াশোনা করেছি, প্লে গ্রুপ থেকে, এবং স্কুল শেষ করার পরে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের ইন্টারন্যাশনাল প্রোগ্রামের আমি LLB কমপ্লিট করি। LLBটা কমপ্লিট করার পরে আমি ইউকেতে যাই। আমি লন্ডনে আমি BPP ইউনিভার্সিটি, যেটা এখন আমরা যখন পড়াশোনা করেছি ইট ওয়াজ BPP ল স্কুল, ওইখান থেকে আমি ফার্স্টে LLM করি ইন্টারন্যাশনাল বিজনেস ল এর উপরে। আচ্ছা, তারপরে সেম ইউনিভার্সিটি থেকে আমি বারেট ল করি, এবং আমি হলো অনারেবল সোসাইটি অফ ইনার টেম্পলের মেম্বার। ইনার টেম্পলের মেম্বার, ইটস আ বিট আনইউজুয়াল, হ্যাঁ, বাংলাদেশিদের জন্য। আপনার ফ্যামিলিতে কি কেউ আইনজীবী আছেন? হ্যাঁ, বাট আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি, এই ল এর পড়াশোনাটা তো ইট ওয়াজ বিকজ অফ মাই ক্যারিয়ার চয়েস। এছাড়া এর বাইরেও আমি আরো একটু পড়াশোনা করেছি, সেটা হলো বিজনেস সাস্টেইনেবিলিটি অ্যান্ড ম্যানেজমেন্ট, বিকজ সাস্টেইনেবিলিটি ইজ আ বিগ ফ্যাক্টর এখনকার দিনের সোসাইটিতে। এটা হলো ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে। ভেরি গুড। এবং পলিটিক্যাল ফিলসফির উপরে একটু পড়াশোনা করেছি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। হোয়াট আ লাভলি। তা আপনার ফ্যামিলিতে কেউ আইনজীবী আছেন, যেটা বলেছিলাম আগে? জি জি, আছে। সো সেটা হলো বেসিক্যালি দ্য মেইন রিজন ফর মি টু স্টাডি ল ইজ বিকজ আমার ফাদারের ইনফ্লুয়েন্স, অফকোর্স উনার মোটিভেশনের কারণেই হলো বেসিক্যালি আমি এবং আমার ফ্যামিলির বাকি মেম্বার্সরা যারা আছে, যাদের ব্যাপারে আমি বলবো আপনার কাছে, আমার লিগাল প্রফেশনে আসা। সো ফার্স্ট হলো আমার বাবা, উনি কিন্তু বাংলাদেশ ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট, এরপরে উনি কিন্তু ফার্স্ট ব্যাচ অফ লয়ার্স যারা কোর্টে এনরোলড হয়, ওই সময় উনি হি ওয়াজ এনরোলড অ্যাজ আ লয়ার, অ্যাডভোকেট অফ বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইটস বিন ওভার 50 years রাইট নাও। আপনি কি সেভাবে ইনফ্লুয়েন্সড হয়েছেন নাকি না? No, this was one of the reason, because it was all through my father's guidance, যে কারণে আসছি এই লিগ্যাল প্রফেশনে। এছাড়া এর আগের হিস্ট্রি যদি দেখি, my nana, he was a lawyer, my mama, he was a lawyer, my sisters, I have 2 other sisters, they're also lawyers, so they're also barristers, so এই কারণে ফ্যামিলিতে কম বেশি we have lawyers already in the family. Right, okay. তো আপনার ফ্যামিলি ফুললি মানে ব্যারিস্টার, আইনজীবীদের দ্বারা ভর্তি? কম বেশি বলতে পারেন। আচ্ছা, আমরা নাশরার কাছে একটু ফিরে যাই। নাশরা, কি পড়ছো তুমি? Thank you for inviting me and thank you for asking the question. জি, আমি এখন ইউনিভার্সিটি অফ লন্ডনের ইন্টারন্যাশনাল প্রোগ্রামসে ফাইনাল ইয়ারে আছি, অ্যান্ড আমি ব্রিটিশ স্কুল অফ লতে পড়ছি। অ্যান্ড লাইক ইউভ সিন, নুসরাত মিস হ্যাজ বিন মাই টিচার সিন্স ফার্স্ট ইয়ার, অ্যান্ড এভাবেই আসলে আমি ফার্স্ট ইয়ার, এখন ফাইনাল ইয়ারে আছি। এটাই। তো তুমি ল পড়তে আসছো কেন? আমি তোমার নিজ থেকে নাকি ইনফ্লুয়েন্সড বাই এনিবডি ইন দ্য ফ্যামিলি? আমি আসলে কারোর থেকে ইনফ্লুয়েন্সড হয়ে আসিনি, এটা একটা ফুললি ইনফর্মড ডিসিশন ছিল। আমার যখন ক্যারিয়ার ডিসাইড করার সময় আসে, তখন আমি আমার বাবা মায়ের সাথে অ্যাকচুয়ালি প্রতিদিন ডিসকাস করতাম। আমি ফার্স্ট দিন এক দিন যেতাম, আমি বলতাম আমি এটা হব, আমি ওটা হব, দেন আমরা প্রোজ অ্যান্ড কনস ডিসকাস করতাম। প্রোজ অ্যান্ড কনস এইভাবে ডিসকাস করতে করতে একদিন বাবা বললো দ্যাট ল পড়বে নাকি। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, রিসার্চ করে দেখি। দেন আমি একটু রিসার্চ করলাম, রিসার্চ করে দেখলাম দ্যাট এটা একটা ফিল্ড, এটা একটা ক্যারিয়ার প্যাথওয়ে, যেটাতে আমি কিছুটা হলেও ইম্প্যাক্ট ফেলতে পারবো, অ্যান্ড আমার অ্যানালিটিক্যাল স্কিলস এখানে
একটু কাজে লাগাতে পারবো, এইভাবে আমি ল চুজ করব। আমরা এই প্ল্যাটফর্ম থেকে একটা কাইন্ড অফ অর্গানাইজেশনের মতো করতে যাচ্ছি আর কি, একটা ডেটাবেস তৈরি করতে যাচ্ছি, যেখান থেকে যদি যারা অসহায় মানুষ, যাদের ফিস দেওয়ার মতো এবিলিটি নাই, এরকম কাউকে সাহায্য করা যায়। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, এরকম 2 জনকে যদি আমরা তোমার কাছে রেফার করি, উড ইউ হেল্প দেম? জি অবশ্যই, কখনো সুযোগ থাকলে কেন করব না। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার কাছে আবার ব্যারিস্টার নুসরাত খান, আপনি বলছিলেন ইনার টেম্পল থেকে, বিট আনইউজুয়াল, সবাই বাংলাদেশে ম্যাক্সিমাম, সবাই বলবো না, ম্যাক্সিমাম লিঙ্কন সিন থেকে। চলুন আমরা আগে আপনার ইনার টেম্পলটা একটু দেখে আসি, আমরা রেকর্ড করেছিলাম। প্লিজ। এটা হচ্ছে ইনার টেম্পল। এখানেও আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা আছেন যারা মেম্বার, তারপরে ব্যারিস্টার হিসাবে কোয়ালিফাইড হন। আমরা এর ভিতরের অংশ পুরোপুরি দেখাতে পারবো না, কারণ এখানে পারমিশন নেই, বাট এই আউটসাইড অ্যাটমসফিয়ারটা এটাই হচ্ছে আর কি। প্রিয় দর্শক, আমরা ইনার টেম্পল দেখে আসলাম। এখন আপনার সাথে কথা বলতে চাই একটা পত্রিকা, টাইমস পত্রিকাটা রিপোর্ট নিয়ে। সেটা হচ্ছে, টাইমস পত্রিকার রিপোর্টটা হচ্ছে যে, হেডলাইনটা হচ্ছে এরকম: অর্গানাইজেশন মাস্ট রিভিজিট পলিসিস আফটার সুপ্রিম কোর্ট ট্রান্স রুলিং, এ জাজমেন্ট দ্যাট দ্য লিগাল ডেফিনেশন অফ উইমেন ইজ বেসড অন বায়োলজিক্যাল সেক্স। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ ইট মিন? আমার প্রশ্ন হচ্ছে, আপনি এটাকে কীভাবে দেখেন? একজন পুরুষকে মহিলাকে পুরুষ হিসাবে বদলে দেওয়ার মতো পরিবেশ ছিল ইউনাইটেড কিংডম, আমি টকিং অ্যাবাউট ইউকে। এই সংজ্ঞার কিন্তু চেঞ্জ করার জন্য কোর্টকে আবার ইন্টারভিউ করতে হয়েছে। হাউ ডু ইউ সি ইট? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অ্যান্ড এই কোয়েশ্চেনটা বা এই ম্যাটারটা রিসেন্টলি কিন্তু গত সপ্তাহে আমরা যেটা রুলিংটা দেখেছি, এইটাতে কিন্তু আপনার অনেক বড় একটা কেওস বলবো না, বাট অনেক বড় আর্গুমেন্ট, ডিবেট ইভেন্চুয়ালি রেজ করেছে। But before I actually go to the main concept বা my opinion on this, human rights এর ফ্যাক্টরটা, যেটা মানবাধিকার, সেটা ইউকেতে, আমাদের দেশে এবং দুনিয়ার বিভিন্ন দেশে এটার কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট এবং এটার অনেক বড় একটা ইফেক্ট আছে, যেখানে সব জেন্ডার, সেটা হলো আপনার মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, যেভাবে নিজেকেই আইডেন্টিফাই করুক না কেন, উনাদের রাইট, উনাদের এগেনস্টে যেন ডিসক্রিমিনেশন না হয় এবং উনাদের রাইটগুলো স্ট্যাবলিশ করার জন্য সাপোর্টটা দিয়ে থাকে। Now coming back to this decision, I actually have seen the judgment of Lord Hodge. Right. এই কেসটার যে জাজমেন্টটা ছিল, বিকজ এটা এত বড় একটা, ইটস লাইক আ ল্যান্ডমার্ক কেস, এত বড় একটা ইস্যু এটা রেজ করেছে, যেটা আমি মনে করি এই ট্রান্সজেন্ডার যারা আইডেন্টিফাইড তাদেরকে কিন্তু অ্যাজ আ উইমেন আইডেন্টিফিকেশন দিচ্ছে হলো আপনার জেন্ডার রেকগনিশন সার্টিফিকেটের মাধ্যমে, এবং ইকুয়ালিটি অ্যাক্ট 2010 এর মাধ্যমে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো যে যারা ট্রান্সজেন্ডার উইমেন এবং যারা বায়োলজিক্যালি বর্ন অ্যাজ উইমেন, ইনাদের কোনো রকমের ডিসক্রিমিনেশন বা কোনো কিছু হবে না। সো ওনাদের ডিসক্রিমিনেশন বা ওনাদের রাইটটা প্রিজার্ভ করা কিন্তু ইজ অলরেডি দেয়ার ইন দি অ্যাক্ট। যেই জিনিসটা এই অ্যাক্টের মাধ্যমে বা এই জাজমেন্টের মাধ্যমে করতে যাচ্ছে ইজ টু মেক শিওর দ্যাট দেয়ার আর সাম প্লেসেস, কিছু জায়গা আছে উইচ ইজ ফিমেল স্পেস, লাইক অনলি ফিমেল স্পেসের জন্য একটা বাউন্ডারি বা একটা লাইন ড্র করার জন্য। ফর এক্সাম্পল, আপনি যদি চিন্তা করেন ওয়াশরুমের কথা চিন্তা করেন, বা আপনি উইমেন শেল্টারের কথা চিন্তা করেন, হয়তো বা হসপিটাল ওয়ার্ড, এবং আর একটা বড় ফ্যাক্টর যেটা নিয়ে কম বেশি অনেক ডিবেট হয় সেটা হলো আপনার স্পোর্টস টিমের ক্ষেত্রে। সো আপনি যদি অ্যাথলিটদের কথা চিন্তা করেন, সো দেয়ার হ্যাজ বিন ভেরি বিগ উইমেন অ্যাথলিট লাইক সিসি টেলফার, there is Leah Thomas, and then recently আমি নিউজে পড়েছিলাম মার্চ মাসে, সেটা হলো Sadie Shriner, if I can recall her name correctly. ইনারা ট্রান্সজেন্ডার উইমেন and they have participated, মেন থেকে উইমেন হয়েছে, জি, and it's their right, এটা উনারা পুরুষ থেকে মহিলা হয়েছে, এটা একটু ক্লিয়ার করি, উনাদের ডিসিশন, এটা উনারা নিজেরা যেটাকে কারেক্ট মনে করেছে ওই অনুযায়ী উনারা উইমেন হিসেবে এখন আইডেন্টিফাইড। এখন রিয়ালিটিতে তো men and women biologically ইনাদের স্ট্রেংথ ক্যাপাসিটি তো আল্লাহ ডিফারেন্ট ভাবে বানিয়েছে। সো আপনি মেন থেকে উইমেন হয়ে গেলেও you will still have the masculinity in you, so you are identified as a woman but your physical strength, your capacity is still like a man. তো এই মহিলারা যখন বায়োলজিক্যালি বার্থ, যেসব মহিলারা হয়েছে উনাদের সাথে যখন রেসে বা আপনার ট্র্যাক রেস বলেন বা সুইমিং এ পার্টিসিপেট করে, ইটস ইনএভিটেবল যে উনাদের জেতার পসিবিলিটিটা বেশি, যেটা আমরা এই যে এক্সাম্পলস গুলো দিলাম এখান থেকে। আচ্ছা, কিউরিয়াস, যা সেটা অপ্রাসঙ্গিক হলো, জি, ওনারা কেন এরকম হয়? মেয়ে থেকে
মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা হওয়ার কেন এই আগ্রহটা কেন? Actually, we are in a very modern era right now. So এখন টেকনোলজির অ্যাডভান্সমেন্টও আছে এবং মানুষের ফ্রিডম অফ চয়েস আছে। হিউম্যান রাইটস যেরকম আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ফ্রিডম অফ চয়েস আছে, ফ্রিডম অফ জেন্ডার আছে। ওনারা ওনাদের নিজেদের ব্যক্তিগত কারণে যদি ওনারা ওনাদের জেন্ডার নিয়ে স্যাটিসফাইড না থাকেন, if they want to change it, it's their own personal discretion and it's their own personal choice. এটা নিয়ে I এবং think এটা আমাদের এতদিন বৈধ ছিল, এরকম কোনো মানে তারা সেই সুযোগ সুবিধা ভোগ করতেন নাকি? সময়ের সাথে সাথে অফকোর্স সময় যত পাল্টাচ্ছে, মডার্ন জেনারেশন যত আসছে, যত ল ডেভেলপমেন্ট হচ্ছে, তত অনেক নতুন নতুন অনেক জিনিস আসছে। তো এই সেই অনুযায়ী উনাদের রাইটটা দেওয়াটাও ইউকেটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছে and they have eventually encouraged that. So that is why transgender women are also categorized. এই women definitionের মধ্যে কিন্তু উনারাও categorized. কিন্তু এই যে বর্তমানে যে জাজমেন্টটা দিয়েছে এইটার সাথে আমি একমত। কারণ আমি একমত এই কারণে, কারণ উনাদের ট্রান্সজেন্ডার মহিলাদের তো রাইট ডিসক্রিমিনেট করছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে ট্রান্সজেন্ডার উইমেনের সাথে বায়োলজিক্যালি বর্ন যেসব উইমেনগুলো ইনাদের একসাথে রাখলে একটু আনফেয়ারনেস হয়ে যেতে পারে। সো আই থিঙ্ক দিস ইজ জাস্টিফায়েবল। রাইট, নেক্সট হচ্ছে আমরা এই অনুষ্ঠানে ইমেলের মাধ্যমে গৃহস্থের কাছ থেকে প্রশ্ন আহ্বান করে থাকি। আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, এর মধ্যে যেগুলো আমরা যৌক্তিক মনে করি সেই সব প্রশ্ন আমাদের গেস্টের সামনে উপস্থাপন করি। আজকে আপনার সামনে আমরা দুইটা প্রশ্ন করতে চাই, সেটা আমরা আমাদের দর্শকদের কাছ থেকে পেয়েছি এবং এটা রিলেভেন্ট টু ইউর প্রফেশন অ্যাকচুয়ালি। আমি স্টুডেন্ট নাসরাকে আহ্বান জানাচ্ছি, প্লিজ যদি ম্যাডামের উদ্দেশ্যে তুমি প্রশ্নগুলো করো। জি, সাইফুল ইসলাম ফরিদপুর থেকে। আজকাল একটা ট্রেন্ড শুরু হয়েছে যে সব বড়লোকের ছেলেমেয়েরা ব্যারিস্টার হতে যাচ্ছে। এই ট্রেন্ডটা কি কেবল স্ট্যাটাসের জন্য নাকি সত্যিকারের পেশা হিসেবে বেছে নেওয়ার একটি ইতিবাচক দিক? এটা কি স্ট্যাটাস নাকি রিয়েলিস্টিকলি এ প্রফেশন? আচ্ছা, এখন ব্যারিস্টার হওয়ার যে কনসেপ্টটা বা দ্য কোর্স লাইক ইউ নো টু বিকাম আ ব্যারিস্টার, আমরা যদি আজ থেকে 100 বছর আগের কথা চিন্তা করি, তখন কিন্তু শুধুমাত্র প্রভাবশালী পরিবারের এবং শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা তারা ইউকেতে গিয়ে বারেট ল করতো, বিকজ তাদের এলএলবিটাও ইউনাইটেড কিংডমে গিয়ে করতে হতো, বারেট ল কোর্সটাও ইউনাইটেড কিংডমে গিয়ে করতে হতো। এবং সেই সময় আপনি যদি চিন্তা করেন, সব সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা কিন্তু ইউকেতে গিয়ে বারেট ল কোর্স করতো। এবং ইতিহাসে আছে যে শুধুমাত্র ব্যারিস্টার্স না, দে আর লিডার্স অফ দ্য কান্ট্রি। আপনি নেহরু সাহেব বলেন, আপনি গান্ধী সাহেব বলেন, জিন্না সাহেব বলেন, আপনি জুলফিকার আলী ভুট্টো সাহেব বলেন, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান এট দ্যাট পয়েন্ট অফ টাইম। সো দে আর অল ফ্রম গুড ব্যাকগ্রাউন্ডস এবং একটা শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে, এবং ওনারা সবাই শিক্ষিত পরিবার এবং তাদের সামর্থ্য ছিল ইউকেতে গিয়ে পড়াশোনা করার। কিন্তু সময় এবং সুযোগের পরিবর্তনের কারণে এখন তো ইট হ্যাজ বিকাম মাচ মোর ইজিয়ার। সো আমাদের মতন যেরকম ইনস্টিটিউশন আছে, এরকম বাংলাদেশে আরও কিছু ইনস্টিটিউশন আছে যারা ইউনিভার্সিটি অফ লন্ডনের এরকম এক্সটার্নাল প্রোগ্রাম করিয়ে থাকে। তো আমরা যত প্রোগ্রাম নিজেদের দেশে রান করি, তো সেইটার জন্য যাদের হয়তো বা ফুললি ফাইন্যান্সিয়ালি কেপেবল না, বা তারা হয়তো ফুললি ইউকেতে গিয়ে এফোর্ড করতে পারবে না, তারা কিন্তু নিজের দেশে বসে তার ছেলে মেয়েদেরকে এলএলবি কমপ্লিট করতে পারেন। জি জি, অফকোর্স। দর্শক, আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। নাসরা, তোমার কাছে আবার তোমার সেকেন্ড কোয়েশ্চনটা যদি ম্যাডামকে করে ফেলা। ফাহমিদা মাসুদ উত্তরা ঢাকা থেকে বলছেন, আমার মেয়ে একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এই বছর ল ডিগ্রি শেষ করবে। সে একজন ব্যারিস্টার হোক, তা আমি চাই। এখন তাহলে কি করতে হবে এবং সব মিলিয়ে কত টাকা খরচ হতে পারে? সেই ক্ষেত্রে যে জিনিসটা যারা আমাদের লোকাল কারিকুলামে এলএলবি কমপ্লিট করছে, সো সেটা হলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি যেটা বলছেন, এখান থেকে এলএলবি করলে আমার ফ্রেড বারেট ল করাটা এই মুহূর্তে পসিবল না ওনাদের, কারণ বারেট লর একটা প্রিলিমিনারি রিকোয়ারমেন্টই হলো যে ইউনাইটেড কিংডমের এলএলবি কোয়ালিফাইং ল ডিগ্রি। এমনকি ইউরোপিয়ান, ফ্রান্স, জার্মানি, আপনি আমেরিকা যেখান থেকেই law degree করেন না কেন, it's not going to work. আপনাকে absolutely, that's correct. United, because if you want to be called as a barrister of United Kingdom, so আপনার তো ইউনাইটেড কিংডমের বেসিক ফাউন্ডেশন এবং এলএলবিটা তো জানা থাকতে হবে। সো সেই ক্ষেত্রে যদি কেউ লোকাল কারিকুলামে এলএলবি করে থাকে, উনাদেরকে ইদার ইউকে থেকে আবার এলএলবি করতে হবে, যেটা একটা শর্ট কোর্স আছে, জিডিএল বলে। তো ওনারা যদি ওইটার জন্য কোয়ালিফাই হয়, ওটা ওনারা করতে পারবে। বা আমাদের মতন ইনস্টিটিউশন আছে সিপি, কমন প্রফেশনাল এক্সাম, জি, ওটাও করতে পারবে। they can also do that, তারপরে তারা বারেট ল পারসিউ করতে পারবে। সিম্পল ইজ দ্যাট, বাংলাদেশে এলএলবি এলএলএম করে যেখান থেকেই করেন না কেন, প্রাইভেট কিংবা পাবলিক, এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে করলে লাভ হবে না, আপনাকে লন্ডনে গিয়ে বা এখান থেকে আপনাদের মতো ইউকে ল ডিগ্রি আপনাকে
জি, করে that's তারপরে বারেট ল করতে হবে। জি, দ্যাটস কারেক্ট। কস্ট কত আসতে পারে এটা হলে ইস্যু? কস্ট অ্যাকচুয়ালি জিনিসটা পুরোপুরি ভ্যারি করবে যে স্টুডেন্টটা কোথায় যাচ্ছে। সো ফর এক্সাম্পল লন্ডনে যদি বারেট ল করতে চায়, সো সেই ক্ষেত্রে লন্ডন ইজ ইভেন্চুয়ালি ইটস এ ভেরি এক্সপেন্সিভ সিটি, এবং ওই ইউনিভার্সিটিগুলোর কস্ট অন্যান্য লন্ডনের বাইরে যেসব সিটিসগুলো ওগুলোর থেকে একটু কম্পারেটিভলি বেশি হবে। তাছাড়া যদি কেউ লন্ডনের বাইরে করতে চায়, সো সে ফর এক্সাম্পল দেয়ার্স কার্ডিফ, দেয়ার্স নর্থাম্বরিয়া হুইচ ইজ এ নিউ ক্যাসল, তারপরে আপনার নটিংহ্যাম ট্রেন্ট আছে, সো বিভিন্ন ব্রিস্টল আছে, ওগুলোর কস্ট লন্ডনের থেকে কম্পারেটিভলি একটু চিপার হবে। একটু চিপার। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি তো একটা ইনস্টিটিউশনের যেহেতু ভাইস প্রিন্সিপাল, আপনি ইংলিশ ল পড়াচ্ছেন, জি। আপনি প্রশ্ন হচ্ছে যে উইমেন এডুকেশনকে আপনি কীভাবে এনকারেজ করছেন? যদি আমি বলি যে আপনার ইনস্টিটিউশনকে যদি কেন্দ্র করে আমি প্রশ্ন করি যে রেশিও কেমন ছেলে এবং মেয়েদের? Women education is much more in the highlight than boys, because আমি দেখি আমার কাছে এখন আমাদের ইনস্টিটিউশনে মেয়ে স্টুডেন্টদেরকে আমি যখন দেখি, দে আর মোর সিনসিয়ার, দে আর মোর ক্যারিয়ার ওরিয়েন্টেড, এবং তাদের অ্যাকচুয়ালি ব্যারিস্টার হওয়ার ইচ্ছা, আগ্রহ, এবং সবচেয়ে বড় জিনিস এফর্ট, হার্ড ওয়ার্ক এবং এফর্ট পুট করতে আরও বেশি আগ্রহী ছেলেদের কম্প্যারিজনে। নট দ্যাট আই এম সেইং ছেলেরা না, বাট ছেলেদের তুলনায় মেয়েরা আরও বেশি মনোযোগী পড়াশোনার ক্ষেত্রে। অ্যান্ড মেয়েদের শিক্ষা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে কোনো ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন একটি জাতিকে যদি উঠে দাঁড়াতে হয়, উইমেন এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন তাহলে মহিলা বিষয়ক ম্যাটার কিছু যদি আসে, ধরেন আপনি এগুলোকে কীভাবে হ্যান্ডেল করবেন? যেমন ফর এক্সাম্পল ডিভোর্স ইস্যু। ডিভোর্স ম্যাটার্সগুলো অ্যাকচুয়ালি আমি আইরনি অফ লাইফ আপনার সাথে আমি একটু শেয়ার করি। সেটা হলো, আমি যখন বার স্কুলে ছিলাম তখন আমাদের অপশনাল মডিউল ছিল। সো অপশনাল মডিউলে ফ্যামিলি ল একটা অপশন ছিল। সো আমাদের যে টিউটর ছিল তখন উনি বলতো দ্যাট ইফ ইউ চুজ ফ্যামিলি ল, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে ফ্যামিলি ল কিন্তু একটা সেন্সিটিভ ম্যাটার। এখানে কিন্তু নর্মাল ক্রিমিনাল বা সিভিল লিটিগেশনের মতন কিন্তু ম্যাটারগুলো না, এগুলোকে আরেকটু কেয়ারফুলি, আরেকটু সফটলি হ্যান্ডেল করতে হবে, অনেক সেন্সিটিভ ম্যাটার্স আছে। So when I was a student, I avoided family law completely. আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, কোনো দরকার নেই, এখানে ফ্যামিলি ল কিন্তু ইজি। এটা আমি পরে জানতে পেরেছি, বাট জিনিসটা যে ছিল যে এখানে এত সেন্সিটিভ ম্যাটার, ল এর সাথে আমি সেন্সিটিভিটি ইস্যুসগুলো কিভাবে আমি এগুলোকে হ্যান্ডেল করব। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যে ইস্যুসগুলো দাঁড়ায় সেটা হলো আপনার ডিভোর্সের ম্যাটার্স, তারপর চাইল্ড কাস্টাডি, সবচেয়ে বড় ইস্যু হলো ডোমেস্টিক ভায়োলেন্স। সো এগুলো হলো অনেক বড় বড় ফ্যাক্টরস যেগুলোকে উইথ কেয়ার হ্যান্ডেল করতে হয়। সো আপনি যদি ডিভোর্সের কথা চিন্তা করেন, ডিভোর্স ইজ আ ভেরি সেন্সিটিভ ম্যাটার্স ফর বোথ কাপল, হাজব্যান্ড ওয়াইফ দোনোজনের জন্য। কোনো কারণে যদি ম্যারেজটা লাস্ট না করে বা যদি লাস্ট না করতে পারে, ফ্যামিলি সাপোর্ট ইজ ইম্পর্টেন্ট, বিকজ ওনাদের মেন্টাল হেলথ এবং মেন্টাল ওয়েলবিং এর ফ্যাক্টর আছে। ওই ম্যারেজে যদি চাইল্ড ইনভলভ থাকে, বাচ্চা ইনভলভ থাকে, সো ওই বাচ্চার ওয়েলবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ একটা প্যারেন্টস যখন ডিভোর্স হয়ে যায় তখন ওই বাচ্চাটার মেন্টাল হেলথ বা ওই বাচ্চাটার ওয়েলবিং গুলো এইটা কিভাবে হ্যান্ডেল করবে এগুলো নিয়ে আমরা অ্যাডভাইস করে থাকি। কিন্তু একটা ম্যাটার নিয়ে আমরা আইনি সহায়তা নেওয়ার জন্য সবসময় এনকারেজ করি, সেটা হলো ডোমেস্টিক ভায়োলেন্স। এবং এটা উভয় ক্ষেত্রে, মানে সেটা ইফ দ্য ভায়োলেন্স ইজ এগেনস্ট দ্য ম্যান অর ইভেন ইফ দ্য ভায়োলেন্স ইজ এগেনস্ট দ্য উইমেন, কোনো রকমের ডোমেস্টিক ভায়োলেন্স যদি ম্যারেজে ইনভলভ থাকে, সেই ক্ষেত্রে ওইখান থেকে যদি ফেরত না আসার কোনো সুযোগ না থাকে, তখন আইনি সহায়তা নেওয়ার জন্য আমরা সবসময় এনকারেজ করে থাকি। রাইট। আপনার স্টুডেন্টের কাছে ফিরে যাই। নাশরা, তোমরা এখন রেইনবো জেনারেশন, আইন জগৎ নিয়ে তোমাদের ভাবনা কি? শুরুর দিকে অনেক প্যাশন ছিল আইন নিয়ে, এখন যা বুঝলাম আসলে প্যাশনের চেয়েও কমিটমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। রাইট। তোমার কি কমিটমেন্টটা কি? তুমি আসলে কি ফুলি এনগেজ হবা? জি, আমার প্ল্যান ফুললি এই ক্যারিয়ারের সাথে থাকাই আমার প্ল্যান ফুললি। আপনার আইন জগতে আপনার সবচেয়ে ভালো লাগার বিষয়টা কি? অনেকগুলো আছে, বাট ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর ইজ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই সুযোগটা। কারণ আইন পেশা তো একটা সার্ভিস বেসড পেশা, তো আপনি যখন when you can be the voice of the voiceless, সো এইটা কিন্তু একটা very positive factor in any career. তখন আপনার মনে হচ্ছে you are being able to add to the society. আপনি সমাজে কিছু একটা ভালো করতে পারছেন, মানুষের জন্য করতে পারছেন, জনগণের জন্য করতে পারছেন, so this is a one positive factor. Second হলো আপনার prestige, of course. এটা আপনার prestige এবং reputation. আপনি যে কোনো জায়গায় আপনি ব্যারিস্টার হন বা আপনি একজন আইনজীবী হন, even if you're an advocate, this is a very big prestige. আর একটা জিনিস যেটা ব্যারিস্টার্স এবং লয়ার্স এবং যারা স্টুডেন্ট, নাসরাদের মতন স্টুডেন্ট যারা ফিউচারে ব্যারিস্টার্স হবে, it's a very big mental stimulation course. And এইটাতে আপনার analytical thinking এবং আপনার knowledge, understanding, এইটা obviously this course will help you to develop. And আর একটা last advantage, last advantage যেটা আমার মনে হয় যেটা is very important is the career option.
So there's like a lot of career options. So LLB করলে বা bar law করলে, if you want you can get into শুধু কোর্টে প্র্যাকটিস করতে এমন না, there are many other options available. There are many other options. So আপনি লিটিগেশনে যদি যেতে চান আপনি যেতে পারবেন, আপনি যদি or even কর্পোরেটে যেতে চান ওটা যেতে পারবেন, আপনি একাডেমিকে যেতে চাইলে যেতে পারবেন, আপনি জুডিশিয়ারিতে যদি যেতে চান BCS দিয়ে ওটা যেতে পারবেন, আপনি যদি বিজনেসও করতে চান, সাপোজ আপনি ল প্র্যাকটিস করবেন না বাট স্টিল জাস্ট বিকজ ইউ নো দ্য ল, এটা আপনাকে হেল্প করবে, সাহায্য করবে আপনার নিজের বিজনেসটাকে প্রপারলি স্ট্রাকচার ওয়াইজ রান করার জন্য। সো ইট হ্যাজ অনেকগুলো অপশন আছে। সো একটাই যে পাথ আছে ইটস নট কারেক্ট। তো যে যার সুবিধা অনুযায়ী ওনারা ওটাকে রান করতে থ্যাংক ইউ। পারবে। নাশরা, তোমার ফেলো ফ্রেন্ডসদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? ফেলো ফ্রেন্ডস এবং যারা নতুন স্টুডেন্টস বা চিন্তা করছে ল পড়বে তাদের জন্য একটাই আমার অ্যাডভাইস, সবাই ল পড়ো নাকি? অনেক ইন্টারেস্টিং, সবাই কিন্তু পড়তে পারে, অনেক ইন্টারেস্টিং, প্রচুর। আপনার কাছে লাস্ট প্রশ্ন, জি, নিউলি কোয়ালিফাইড ব্যারিস্টার যারা, তাদের উদ্দেশ্য কিংবা আপনার স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? নিউলি কোয়ালিফাইড ব্যারিস্টার্স বা যারা ফিউচারে যারা ব্যারিস্টার হয়ে আসবে, প্রথম আমার ফার্স্ট অ্যাডভাইস যেটা আমি বলবো সেটা হলো ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স, ধৈর্য থাকতে হবে অ্যান্ড কনসিস্টেন্ট থাকতে হবে এবং হার্ড ওয়ার্ক থাকতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি অ্যাকচুয়ালি ফিল করি, যেটা স্টুডেন্টসদের বা ফিউচার ব্যারিস্টার্সদের করা উচিত, ব্যারিস্টার হয়ে আসলে ইউ ক্যান নট রান আফটার দ্য রেপুটেশন অ্যান্ড দ্য মানি ইমিডিয়েটলি, সাথে সাথে হবে না, কাজ করে চেষ্টা করে নিজেকে গ্রো করার চেষ্টা করতে হবে। সো সেলফ গ্রোথ ইজ দ্য ফার্স্ট রুট। নিজেকে বিল্ড করলে সাকসেস ধীরে ধীরে আসবে, বাট ওইটার জন্য ধৈর্য লাগবে, সময় লাগবে। ইনশাআল্লাহ ধৈর্য সময় দিয়ে করলে অবশ্যই সাকসেসফুল। থ্যাংক ইউ ব্যারিস্টার নুসরাত খান এবং নাশরা চৌধুরী, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।